ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজ একটা নতুন হরর মুভি এক্সপ্লেনেশন আপনাদের সামনে নিয়ে এসেছি, আর এই মুভিটার নাম ব্লাডি ইস। তো সময় নষ্ট না করে শুরু করা যাক এই মুভির কাহিনী। আর তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। মুভির শুরুতে আমরা নেহা নামের এক মেয়েকে দেখতে পাই, যে ওই সময় জলে ডুবে মারা যাচ্ছিল। একদম শেষ মুহূর্তে তাকে জল থেকে তুলে বাঁচিয়ে নেওয়া হয়। তারপর নেহাকে একটা হাসপাতালে ভর্তি করা হয়। আর নেহা অ্যাকচুয়ালি স্কটল্যান্ডে বাস করে। 3 সপ্তাহ পর নেহা একদম ঠিক হয়ে যায়। আর নেহা অ্যাকচুয়ালি বিবাহিত ছিল, তার স্বামীর নাম রমেশ। আর ঘটনা হলো ওই অ্যাক্সিডেন্টের ফলে নেহার কিছুটা স্মৃতিশক্তি লস হয়েছিল, মানে তার সব কথা মনে আসছিল না। ডাক্তার রমেশকে বলে সময়ের সঙ্গে সঙ্গে এটা ঠিক হয়ে যাবে, ধীরে ধীরে ওর সব পুরনো স্মৃতিশক্তি ফিরে আসবে। নেহা রমেশকে জিজ্ঞেস করে আমি জলে কিভাবে পড়ে গিয়েছিলাম। রমেশ তাকে বলে ছাড়ো সব, ওটা একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট ছিল। কিছুদিন পর নেহাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়। নেহা যখন হসপিটাল থেকে বেরিয়ে আসছিল তখন তার সাথে একটা ছোট্ট ছেলের দেখা হয়। ছেলেটা নেহাকে হাই বলে, কিন্তু তখনই হঠাৎ ছেলেটার মুখ পরিবর্তন হয়ে একটা ভয়ঙ্কর চেহারা নেয়। আর সে নেহাকে বলে এবার আর তুমি বাঁচতে পারবে না। এটা দেখে নেহা তো খুব অবাক হয়ে যায়। তার মনে হয় এটা তার মনের ভুল হবে, অ্যাক্সিডেন্টের কারণে তার হয়তো এসব ভুলভাল মনে হচ্ছে। যাই হোক, এরপর রমেশ আর নেহা একটা হেলিকপ্টারের সাহায্যে তাদের আইল্যান্ডে যায়। মানে একটা ছোট্ট আইল্যান্ডে এদের একটা ঘর ছিল। দেখে মনে হচ্ছিল এই ঘরটা অনেকদিন ধরে বন্ধ আছে। রমেশ অনেক কষ্টে এই ঘরটা খোলার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে ওই দরজাটা খুলতে পারে না। তো সে আরেকটা অন্য রাস্তা দিয়ে যায় এই দরজাটা খোলার জন্য। রমেশ ওই রুম থেকে বেরিয়ে গেলে ওই রুমের দরজা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। নেহা ওই দরজা খোলার অনেক চেষ্টা করে, তখনই সে ওই রুমের জানলার কাছে কিছু লেখা দেখতে পায়। নেহা যখন ওই লেখাটা ভালোভাবে লক্ষ্য করতে থাকে যে ওটা কি লেখা আছে, তখনই ওই লেখার উপর এক ভয়ঙ্কর হাত বেরিয়ে পড়ে। নেহা ওই হাতটা দেখে খুব ঘাবড়ে যায়, সে ভয়ে চিৎকার করে ওঠে। কিন্তু এরপর রমেশ যখন মেন দরজা ওপেন করে ওখানে আসে, সে ওই জানালায় কিছুই দেখতে পায় না। এরপর রমেশ নেহাকে বোঝায় যে সে এই আইসল্যান্ডে কেন এসেছে। প্যান্ডামিকের কারণে তার কোম্পানি এখন লসে চলছে, এই জন্য মার্কেটে তার কিছু ধার দেনাও হয়ে গেছে। তখন নেহাই একে বুদ্ধি দিয়েছিল যে সে এই আইল্যান্ডের বাড়িটাকে যেন হোটেল করে দেয়। কিন্তু নেহার তো এখন স্মৃতিশক্তি চলে গিয়েছিল, তাই এখন তার এসব কথা আর মনে নেই। এখন এই বাড়িতে কিছু কাজ করাতে হবে, আর এই জন্যই অ্যাকচুয়ালি রমেশ এই আইল্যান্ডে এসেছিল। নেহা ওই রুমে ওদের দুজনের ফটো দেখে খুব আফসোস করে যে তার কেন কিছু মনে নেই। সে রমেশের জন্য কোনো ভালোবাসা ফিল করতে পারছে না। রমেশ নেহাকে বোঝায় ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, তুমি তোমার মধ্যে এত টেনশন নিও না, আমাদের মধ্যে কিচ্ছু বদলায়নি, আমরা আগে যেমন ছিলাম আবার তেমনি করেই থাকবো। এরপর রমেশ নেহাকে একটা পিয়ানোর সামনে বসিয়ে দেয় আর তাকে ওই পিয়ানোটা বাজাতে বলে। আসলে স্মৃতিশক্তি যাওয়ার আগে নেহা রমেশের জন্য একটা মিউজিক বানিয়েছিল। নেহা যখন ওই পিয়ানোর উপর তার আঙুলগুলো রাখে তখন তার আঙুলগুলো আপনা আপনি চলতে থাকে, মানে ওই মিউজিকটা তার মাথায় রয়েছে। কিন্তু নেহা ওই কথাগুলো কিছুতেই মনে করতে পারছিল না। রমেশ নেহাকে বোঝায় দেখেছো, তুমি সব ভুলে গেলেও ওই মিউজিকটা তোমার মাথায় রয়ে গেছে, যেটা তুমি আমার জন্য বানিয়েছিলে। এটাই তো ভালোবাসা, নিজেকে একটু সময় দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। এরপর রমেশ তাদের মধ্যে কিভাবে পরিচয় হয়েছিল সেটা নেহাকে বলে। একদিন রমেশ আর নেহা একটা রেস্টুরেন্টে গিয়েছিল, তখন ওই রেস্টুরেন্টে প্রত্যেকের চেক চলছিল। ওই চেকিং এর সময় রমেশ আর নেহার ফোন এক্সচেঞ্জ হয়ে যায়। পরে যখন এরা বুঝতে পারে যে এদের ফোন এক্সচেঞ্জ হয়ে গেছে, তখন এরা দেখা করে এদের ফোনগুলো এক্সচেঞ্জ করে নেওয়ার জন্য। আর এইভাবেই নেহার সাথে রমেশের প্রথম দেখা হয়। আর প্রথম দেখাতেই রমেশের নেহাকে ভালো লেগে যায়। এরপর দুজনেই ফোনে চ্যাটিং শুরু হয়। ধীরে ধীরে দুজনে দেখা সাক্ষাৎ করে, আর দেখতে দেখতেই একে অপরের প্রেমে পড়ে যায়। তারপর দুজনে ঘনিষ্ঠ হয়, দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। তারপর দুজনে বিয়ে করে নেয়। এই হলো তাদের প্রেমের কাহিনী। যাই হোক, বর্তমান সময়ে রমেশ কিছু লেবারকে ডেকে কি কি কাজ করতে হবে বুঝিয়ে দেয়। শহরে রমেশের একটা ছোট্ট অফিস ছিল। অফিসের কিছু কাজ এলে সে নেহাকে এখানে একা রেখে অফিসে চলে যায়। ওই অ্যাক্সিডেন্টের পর নেহা জলকে খুব ভয় পায়। এরপর নেহা একটা চেয়ারে বসে যখন কিছু বই পড়ছিল, তখন তার চেয়ারটা আপনা আপনি পিছন দিকে চলে যেতে থাকে। নেহা তো খুব ভয় পেয়ে যায়। সে চেয়ারের পিছনে দেখলে ওখানে সে কিছুই দেখতে পায় না। এরপর নেহা ওই ঘরের মধ্যে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে ওই আওয়াজটা ফলো করে যখন উপরের একটা রুমে যায়, সে ওই রুমের একটা কাঁচে দেখে যে একটা মেয়ে কারোর সাথে সেক্স করছিল, মানে বেডরুমে ওই মেয়েটা কারোর সাথে সেক্স করছে। তো নেহা তাড়াতাড়ি ওই বেডরুমের দিকে যায়, কিন্তু সে বেডরুমে চেক করে যে বেডরুমেতে কেউ নেই। এরপর নেহার ঘরে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, যেমন পিয়ানো হঠাৎ করে বেজে ওঠে, ঘরের জিনিসপত্র হঠাৎ এদিক ওদিক পড়ে যায়, এরূপ কিছু হরর ঘটনা ঘটতে থাকে। তখনই নেহার সামনে হঠাৎ একটা মেয়ে চলে আসে। হঠাৎ তার সামনে এমন একটা মেয়ে চলে আসায় নেহা তো খুব ভয় পেয়ে যায়। কিন্তু তখনই ওই মেয়েটা তাকে বলে, আরে আমাকে তুমি চিনতে পারছো না, আমি তোমার বেস্ট ফ্রেন্ড আয়েশা। কিন্তু নেহার এর ব্যাপারেও কিছু মনে ছিল না, সে তার বেস্ট ফ্রেন্ডকে চিনতেও পারছিল না। নেহা তাকে জিজ্ঞেস করে, তুমি যদি আমার বেস্ট ফ্রেন্ড হও তুমি তো আমাকে হাসপাতালে
একবারও দেখতে এলে না? তখন আয়েশা তাকে বলে, আসলে আমি ওই সময় ইন্ডিয়াতে ছিলাম, আর তোমার এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে তোমার হাজবেন্ড আমাকে কিছু জানায়নি। স্কটল্যান্ডে আসার পরেই আমি তোমার অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানতে পেরেছি, আর সাথে সাথেই আমি তোমার সাথে দেখা করতে চলে এলাম। কিন্তু এখন তো দেখছি তুমি সবকিছুই ভুলে গিয়েছো। যাই হোক, এটা তোমার জন্য ভালোই হলো। তোমার স্মৃতিশক্তির সাথে সাথে তোমার পুরনো ঘাও কবরে চাপা হয়ে গেল। নেহা তাকে জিজ্ঞেস করে, তুমি এমন কথা কেন বলছো? আমার আর রমেশের মধ্যে কি কোনো প্রবলেম চলছিল? আয়েশা তাকে বলে, তুমি যখন এই বাড়িতে এলে তোমার কি মনে হয়নি যে এই ঘরে আরো কেউ আছে? তুমি কি আর কারো আওয়াজ শুনতে পাওনি? নেহা এটা শুনে চমকে ওঠে। সে আয়েশাকে বলে, তুমি এসব কি করে জানলে? আয়েশা তাকে বলে, এটা হন্টেড ঘর নেহা, আর এই ঘরের পিশাচ তোমাকে খুব ঘৃণা করে, সে তোমাকে মেরে ফেলতে চায়। আয়েশার কথা শুনে নেহার রমেশের উপর সন্দেহ হয় যে রমেশ তার কাছ থেকে কোনো কিছু তো লুকোচ্ছে। যাই হোক, রাতের খাবার খাওয়ার পর নেহা একটা এলিভেটরের দরজা খুলতে যায়। তখন রমেশ তাকে বলে, এই দরজাটা অনেকদিন ধরেই বন্ধ হয়ে আছে, আর এই লিফটটা কেউ ব্যবহারও করে না, আর এই রাস্তা দিয়ে আসলে বেসমেন্টে যাওয়া যায়, আর ওই বেসমেন্টে শুধু জঞ্জাল পড়ে আছে, তুমি সেখানে কি করবে? তখন নেহা রমেশকে জিজ্ঞেস করে, এই ঘরটা কি হন্টেড? রমেশ তাকে বলে, তুমি এসব কি কথা বলছো, আর এসব কথা তোমার মাথায় কে ঢুকালো? তখন নেহা তাকে সত্যি কথা বলে দেয়, আমার সাথে আজ আয়েশা দেখা করতে এসেছিল, সেই আমাকে এইসব কথা বলেছে। তখন রমেশ নেহাকে আয়েশার একটা চিঠি দেখিয়ে বলে, আয়েশা তোমাকে খুব ঘৃণা করে, আর তোমাকে জানানোর জন্যই আয়েশা তোমাকে এই কথাগুলো বলেছে। আর অ্যাকচুয়ালি ওই চিঠিটা আয়েশা ওদের বিয়ের আগে লিখেছিল। সে নেহাকে চিঠি লিখে বলেছিল, আইল্যান্ডের ওই ঘরটা আসলে একটা হন্টেড ঘর, আর রমেশ একেবারেই সুবিধার লোক নয়। ওই চিঠিটা পড়তে পড়তে রমেশ নেহাকে বোঝায়, আয়েশা তোমাকে খুব হিংসে করে, এজন্য সে চায় যে তুমি বরবাদ হয়ে যাও। তোমরা দুজন একসাথে পড়াশোনা করতে স্কটল্যান্ড এসেছিলে, এখানে আসার পর তুমি তোমার ভালোবাসা পেয়েছো, ঘর বাড়ি আরামের জীবন পেয়েছো, কিন্তু আয়েশা এসব কিছুই পায়নি। এই জন্য সেদিন থেকেই সে তোমার উপর হিংসা করা শুরু করে। এসব শুনে নেহার আবার আয়েশার উপর সন্দেহ হয়। সে রমেশকে সরি বলে তার উপর সন্দেহ করার জন্য। এবার রাতে এরা যখন ঘুমিয়ে পড়েছিল, তখন হঠাৎ নেহা কোনো কিছুর শব্দ শুনতে পায়। সে ওই শব্দ শুনে বেডরুম থেকে বেরিয়ে আসে। তখন সে দেখে ওই বন্ধ পড়া এলিভেটরটা আপনি আপ চলতে শুরু করে দিয়েছে, আর লিফটটা আপনি আপই উপরে উঠে গেছে। এরপর লিফটের দরজাও আপনি আপ খুলে যায়। মানে সকালে এরা অনেক চেষ্টা করেও এই দরজাটা খুলতে পারছিল না, কিন্তু হঠাৎ এখন এই দরজাটা আপনি খুলে গেল। নেহা ওই লিফটের সাহায্যে বেসমেন্টে যায়। সেখানে সে একটা বড় দরজা দেখতে পায়, যেটা খুব ভালো রকমের লক করা ছিল। সে ওই দরজার ফাঁক ফোকর দিয়ে বাইরে তাকায়। তখন সে বাইরে শুধু সমুদ্রই সমুদ্র দেখতে পায়। হঠাৎ তার মনে হয় তাকে পিছন থেকে কেউ এসে ধরে ফেলেছে, কিন্তু সে যখন পিছনে তাকায় সেখানে সে কিছুই দেখতে পায় না। ওখানেই সে একটা পুলিশের ভিজিটিং কার্ড পড়ে থাকতে দেখে। পরের দিন সে ঠিক করে নেয় সে পুলিশ অফিসারের সাথে দেখা করতে যাবে, কিন্তু এই আইল্যান্ডের বাইরে যেতে হলে তাকে তো জলের উপর দিয়েই যেতে হবে। কিন্তু জলকে দেখেই সে খুব ভয় পেয়ে যায়। সে ভয়ে আবার তার ঘরে ফিরে আসে। সে ঘরে এসে দেখে যে ওখানে আগে থেকেই আয়েশা বসেছিল। নেহা আয়েশাকে বলে, দেখো আমার মনে হচ্ছে না আমার আর রমেশের মধ্যে কোনো প্রবলেম ছিল, আর যদি কোনো প্রবলেম থেকেও থাকে আমি ওসব ভুলে যেতে চাই। ভগবান আমাদের সুযোগ দিয়েছে আবার এক হওয়ার, আর রমেশ আমাকে খুব ভালোবাসে। তখন আয়েশা তাকে বলে, ওই অ্যাক্সিডেন্টের আগে তুমি আমাকে ফোন করেছিলে, আর আমাকে বলেছিলে যে আমাকে কেউ মারতে চায়। যদি বিশ্বাস না হয় তোমার কাছে একটা পুলিশের কার্ড আছে না, তুমি ওই পুলিশের সাথে কথা বলে দেখে নাও। আমি যখন ইন্ডিয়াতে যাচ্ছিলাম তুমি আমাকে ফোন করে বলেছিলে তুমি এই ইন্সপেক্টরের সাথে দেখা করতে যাচ্ছ, তুমি রমেশের ব্যাপারে কিছু ক্লু পেয়েছিলে। তো নেহা আসল সত্যিটা কি সেটা জানার জন্য ওই পুলিশ অফিসারকে ফোন করে তার বাড়িতে ডাকে। নেহা ওই পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে, আপনার ভিজিটিং কার্ড আমার কাছে কি করে এলো? অ্যাক্সিডেন্টের আগে আপনার সাথে কি আমার দেখা হয়েছিল, আর আমি কি কারণে আপনার সাথে দেখা করেছিলাম? তখন তাকে আগের ঘটনা বলে। নেহার অ্যাক্সিডেন্টের কিছুদিন আগে রমেশের বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। মানে রমেশের বাবা একটা ইয়ার্টে করে কোথাও যাচ্ছিল, কিন্তু ওই ইয়ার্টে শর্ট সার্কিট হওয়ায় ওখানে আগুন লেগেই সে মারা যায়। ওই কেসেরই ইনভেস্টিগেশন করছিল এই পুলিশ। ইনভেস্টিগেশন করে সে জানতে পারে যে ওই ইয়ার্টে কোনো শর্ট সার্কিটই হয়নি। তখন এই পুলিশ অফিসারের সন্দেহ যায় রমেশের উপর, যে রমেশই কোনোভাবে প্ল্যান করে তার বাবাকে মেরে ফেলেছে, তারপর সেটাকে অ্যাক্সিডেন্টের রূপ দিয়েছে। কিন্তু ওই সময় সে রমেশের এগেনস্টে কিছু ক্লুই খুঁজে পায়নি, এই জন্য বাধ্য হয়ে সে কেসটা বন্ধ করে দিয়েছে। এরপর সে নেহাকে বলে, আপনার ওই জলে পড়ে যাওয়ার আগেও আপনার সাথে একটা দুর্ঘটনা ঘটেছিল, যার জন্য আপনার মাথায় ওই চোটের দাগটা রয়েছে। আসলে রমেশের বাবা মারা যাওয়ার পর পুলিশের প্রধান সাসপেক্ট রমেশই ছিল, আর এই ব্যাপারটা নিয়ে রমেশ আর নেহার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তখনই নেহা বুঝতে পারে যে এই ঘরটা হন্টেড ঘর, কিন্তু রমেশ তাকে এই ব্যাপারে কিছুই বলছিল না। এইভাবে একদিন রাগারাগিতে রমেশ নেহাকে একটু জোরে ধাক্কা দেয়, আর তার ফলেই নেহার মাথায় ওই চোটটা লাগে। আর ওই ঘটনার দুদিন পরেই আপনার এই জলে পড়ে যাওয়ার অ্যাক্সিডেন্টটা ঘটে। আমার মনে হয় এইসব ঘটনার মধ্যে কিছু না কিছু লিঙ্ক আছে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই ঘটনার পরেই আপনার স্মৃতিশক্তি চলে গিয়েছে। যাই হোক, আমার মনে হয় আপনার স্বামী কিছু তো লুকোচ্ছে। তখন আয়েশা নেহাকে বলে,
বলে, দেখেছো তো আমি যা বলেছি সব সত্যি। রমেশ তোমার কাছে কিছু তো লুকোচ্ছে। নেহা টেক করে নেয় সে বের করবেই এই ঘরে কার আত্মা আছে। সে ওই পিয়ানোর কাছে গিয়ে জোরে জোরে পিয়ানো বাজাতে থাকে, মানে ওই মিউজিকটা বাজিয়ে সে তার পুরনো স্মৃতিশক্তি মনে করার চেষ্টা করে। তখন তার মাথায় একটাই শব্দ ঘুরে বেড়ায়, সেটা হলো ডার্ক নাইট। আসলে ডার্ক নাইট একটা বইয়ের নাম। নেহা তার লাইব্রেরিতে গিয়ে ওই বইটা বের করে। সে ওই বইয়ের মধ্যে একটা বিল দেখতে পায়, কোনো ঘোষ ডিটেকটিভের তরফ থেকে ওই বিলটা ছিল। নেহা এবার অনেক সাহস করে ওই ঘোষ ডিটেকটিভের সাথে দেখা করতে যায়। এই লোকটার নাম অভয়। নেহা অভয়কে জিজ্ঞেস করে, আপনি কি কোনোদিন আমাদের বাড়িতে এসে ওই প্যারানরমাল অপারেশন করেছিলেন? আপনি কি জানতে পেরেছিলেন ওই ঘরে কি সত্যি কারো আত্মা রয়েছে? অভয় বলে, হ্যাঁ, কিছুদিন আগে আমি আর আমার পার্টনার আপনার বাড়িতে গিয়েছিলাম। আপনি আমাকে হায়ার করেছিলেন এটা জানার জন্য যে ওই বাড়িতে কারো আত্মা রয়েছে কিনা। এই বলে অভয় ওই দিনের ঘটনা তার ল্যাপটপে দেখায়। মানে অভয় আর তার পার্টনার যখনই কারো বাড়িতে যায় তখনই ওখানে ওরা ভিডিও করে। নেহা বেসমেন্টে একটা লকেট পেয়েছিল। এরা দুজন বোঝায় কোনো অতৃপ্ত আত্মা কোনো না কোনো জিনিসের সঙ্গে যুক্ত থাকে। তো দেখা যাক এই লকেটের সাথে কারো আত্মা জড়িয়ে আছে কিনা। এটা জানার জন্য এই লকেটটাকে সল্ট ওয়াটারের মধ্যে রাখতে হবে, তখনই এর শক্তি কিছুটা কমে যাবে। এইভাবে ওই মেয়েটা যখন ওই লকেটটাকে ওই সল্ট ওয়াটার মধ্যে ডুবাতে যায় তখনই ওই ঘরের লাইট আপনা আপনি ব্লিঙ্ক হতে থাকে, আর ওই লকেটটা ওদের থেকে আপনা আপনি দূরে চলে যায়। ওরা দুজন ওই লকেটের পিছনে পিছনে তাকে খুঁজতে যায়। তখনই ওই মেয়েটার মধ্যে ওই অতৃপ্ত আত্মা ঢুকে যায়। তখন ওই মেয়েটা খুব অদ্ভুত অদ্ভুত কাজ করতে থাকে। তারপর অভয় এসে কোনোভাবে তার পার্টনারকে ঠিক করে, মানে তার শরীর থেকে ওই আত্মাটাকে বের করে। এবার অভয় নেহাকে বলে, আমি আজ পর্যন্ত এরকম ভয়ঙ্কর পিশাচ দেখিনি। আপনাকে একটা সাজেশন দিচ্ছি, আপনি তাড়াতাড়ি ওই ঘরটা ছেড়ে দিন। কিন্তু নেহা এই ঘরটা ছাড়ে না। সে ঠিক করে নেয় সে জানবেই এই ঘরে কার অতৃপ্ত আত্মা রয়েছে, কেন সে নেহাকে বিপদে ফেলছে। ওই রাতে রমেশ যখন ঘুমিয়ে পড়ে, নেহা উঠে একটা ক্যামেরা ফিক্সড করে পুরো ঘরে রেকর্ড করতে থাকে। স্পেশালি ওই এলিভেটরের কাছে সে বারবার রেকর্ড করে। ওই সময় নেহার সাথে নানা রকম ভুতুড়ে ঘটনা ঘটে। আর তখনই ওই ক্যামেরা নিচে পড়ে গিয়ে একটা আলমারির নিচে চলে যায়। নেহা যখন ক্যামেরাটা নেওয়ার জন্য ওই আলমারির নিচে হাত বাড়ায় তখন সে ওখানে একটা পেন ড্রাইভ খুঁজে পায়। নেহা ওই পেন ড্রাইভটা ল্যাপটপে ঢোকালে সে ওই পেন ড্রাইভের মধ্যে রমেশের কিছু ভিডিও দেখতে পায়। রমেশ ওই ভিডিওতে বলে, আমি চেক করতে চাই এই বাড়িতে কারোর প্রেতাত্মা রয়েছে কিনা। তো রমেশের ওই ক্যামেরায় একটা আত্মাকে দেখাও যায়। এটা দেখে নেহা তো খুব অবাক হয়ে যায়। মানে রমেশ অলরেডি জানতো যে এই ঘরে কারোর আত্মা রয়েছে, কিন্তু সেই কথাটা নেহার কাছে কেন লুকোচ্ছিল। নেহা রমেশকে এই ভিডিওটা দেখিয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি এই কথাটা আমার কাছে কেন লুকোচ্ছিলে? তুমি তো জানতে এই ঘরে কারোর আত্মা রয়েছে। তখন রমেশ তাকে বলে, সরি নেহা, আমি জানতাম এই ঘরে কারো আত্মা রয়েছে। এই ঘরটা একটা হন্টেড ঘর, কিন্তু এর জন্য দায়ী তুমি। আমাদের বিয়ের 1 বছর পর আমি কোনো কাজে ইন্ডিয়াতে গিয়েছিলাম। একদিন তুমিও কোনো কাজে সিটিতে গিয়েছিলে। সেখানে তোমার সাথে তোমার এক পুরনো বন্ধু শাইনার দেখা হয়। ধীরে ধীরে তোমাদের মধ্যে মেলামেশা অনেকটা বেড়ে যায়। ও আমাদের বাড়িতে প্রায় আসা যাওয়া করতো। একদিন ও তোমার ড্রিঙ্কসের মধ্যে কিছু ড্রাগস মিশিয়ে দেয় তোমাকে অজ্ঞান করার জন্য। এরপর সে তোমার সাথে খুব খারাপ কাজ করে আর তার ভিডিও রেকর্ডিংও করে রাখে। এরপর সে আমাকে ওই ভিডিওটা দেখিয়ে আমাকে বারবার ব্ল্যাকমেইল করতে থাকে। ওই সময় আমার ব্যবসার অবস্থা এমনি খারাপ ছিল। তারপর এই ঘরটাকে হোটেল বানাতেও আমার কিছু টাকার প্রয়োজন ছিল। এই জন্য আমি ওকে ওই টাকা না দিলে ও আমার ঘরে এসে খুব ঝগড়া করে। দেখতে দেখতে ওই ঝগড়া হাতাহাতিতে পরিণত হয়। সাইনাকে একটু জোরে ধাক্কা মারলে সে মাথায় চোট পায় আর সাইনা ওখানেই মারা যায়। এরপর আমি ওর লাশটাকে সমুদ্রের মধ্যে ফেলে দিই। এসব শুনে নেহা রমেশের কাছে এসে ক্ষমা চায়। তুমি আমাকে এত ভালোবাসো, এই জন্যই তুমি এসব ঘটনা আমাকে বলনি। আমার জন্য তুমি কাউকে মেরেও ফেললে আর আমি তোমাকেই সন্দেহ করছি। এরপর কিছুদিন কেটে যায় আর কিছুদিন ধরে একটা মেয়ে নেহাকে সব জায়গায় ফলো করতে থাকে। একদিন নেহা যখন রমেশের সাথে ঘুমোচ্ছিল তখন তার ফোনে একটা মেসেজ আসে, তুমি এখনই বাইরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করে আছি। নেহা যখন বাইরে বেরিয়ে আসে সে দেখে ওই মেয়েটাই দাঁড়িয়ে আছে যে কিছুদিন ধরে নেহাকে ফলো করছিল। নেহা তাকে বলে, আমি আপনাকে কোথায় দেখেছি মনে হয়। হ্যাঁ, কিছুদিন ধরে আপনি আমাকে ফলো করছেন। তখন ওই মেয়েটা বলে, আমি তোমার বেস্ট ফ্রেন্ড আয়েশা। নেহা এটা শুনে খুব কনফিউজ হয়ে যায়। তুমি যদি আমার বেস্ট ফ্রেন্ড আয়েশা, তাহলে ওই মেয়েটা কি? নেহাকে বিশ্বাস করানোর জন্য আয়েশা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে ওদের ফটোগুলো দেখায়। তখন নেহাও বুঝতে পারে যে তার বেস্ট ফ্রেন্ড আয়েশা আসলে এই মেয়েটাই। আয়েশা নেহাকে বলে, তোমার জীবনে ওই ফেক মেয়েটাকে তোমার সামনেই নিয়ে এসেছে। তুমি যখন হসপিটালে অ্যাডমিট ছিলে আমি তোমার হাজবেন্ডকে প্রতিদিন ফোন করে তোমার ব্যাপারে জিজ্ঞেস করতাম, কিন্তু তোমার হাজবেন্ড আমাকে তোমার ব্যাপারে কিছুই বলতো না। আর কিছুদিন আগেই আমি ইন্ডিয়া থেকে এখানে এসেছি। তখন নেহার আবার রমেশের উপর সন্দেহ হয় যে রমেশ মাকে বারবার কেন মিথ্যে বলছে। পরের দিন রমেশ যখন তার অফিসে যায় তখন আয়েশা নেহাকে একটা সাইট্রিক লোকের কাছে নিয়ে আসে। মানে ওই লোকটা তখন কোমায় ছিল, কিন্তু এরপরেও সে লোকেদের সাহায্য করতো। হাসপাতালে গেলে ওই লোকটার মেয়ে নেহাকে বলে, তুমি আমার বাবার কাছে গিয়ে শুধু আমার বাবার হাতটা
ধরো, ও তোমার ভেতরে ঢুকে গিয়ে তোমার সব প্রবলেম বুঝতে পেরে যাবে। তো নেহা গিয়ে ওই লোকটার হাত ধরে, কিন্তু তখনই লোকটার মধ্যে কি হয়ে যায়, লোকটা খুব তড়পাতে শুরু করে। তখন ওখানকার মেশিনের স্ক্রিনে কিছু লেখা উঠে আসে। ওই লোকটার মেয়ে নেহাকে বলে, এটা রাশিয়াতে লেখা আছে, যার মানে তুমি দ্বিতীয় রাস্তায় খোঁজো, তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো নেহা তার ঘরে ফিরে এসে ওই দ্বিতীয় রাস্তাটা দিয়ে ওই বোট গ্যারেজে যায়। তো নেহা অনেক কষ্ট করে ওই বোট গ্যারেজের কাছে চলে যায়। তখন নেহা ওই জলের মধ্যে কারো জুতো দেখতে পায়, আর সেই জুতোর মধ্যে একটা লকেটও খুঁজে পায়। তখনই ওই জলের মধ্যে থেকে একটা হাত এসে নেহাকে ওই জলের মধ্যে ডুবোতে যায়। তখনই নেহা ওই জলের মধ্যে একটা মেয়ের লাশ দেখতে পায়, যার পায়ে পাথর বেঁধে এই জলের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। ভালোভাবে লক্ষ্য করলে নেহা বুঝতে পারে আয়েশা নামের যে ফেক মেয়েটা তার কাছে এসেছিল এটা তারই লাশ, মানে এই লাশটার মধ্যেও আয়েশার মতো একটা কাটা দাগ ছিল। এরপর নেহা ব্রমিসের কাছে এসে তাকে সব সত্যি বলতে বলে। ব্রমিস নেহার হাতে ওই লকেটটা দেখতে পায়। তখন সে বুঝতে পারে যে নেহাকে আর মিথ্যে বলে কিছু লাভ নেই। তখন সে আসল সত্যি ঘটনাটা বলে। যখন ব্রমিস আর নেহার বিয়ের 1 মাস বাকি ছিল, তখন ব্রমিসের সাথে কিছু ঘটনা ঘটে। একদিন ব্রমিস যখন হোটেলে বসে নেহার সাথে কথা বলছিল, তখন একটা ক্রিমিনাল ওই হোটেলে এসে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এর ফলে ওখানে অনেক লোক মারাও যায়। ব্রমিস ভয়ে একটা কাঠের বাক্সের মধ্যে ঢুকে পড়ে। ওই বাক্সের মধ্যে একটা মেয়েও এসে লুকিয়ে যায়, আর ওই মেয়েটার নাম মায়া, মানে যে মেয়েটা নেহাকে তার নাম বলেছিল আয়েশা, এই মায়া আসলে সেই মেয়েটাই। ওরা দুজন ওখানে অনেকক্ষণ ঘনিষ্ঠ অবস্থায় বসে থাকে, এই জন্য দুজনের মধ্যে ফিলিংস তৈরি হয়ে যায়। কিছুক্ষণ পর পুলিশ এসে সবাইকে উদ্ধার করে নিয়ে যায়। তখনই ব্রমিস লক্ষ্য করে যে মায়া পিঠে কিছুটা চোট পেয়েছে। তো ব্রমিস মায়াকে তার বাড়িতে নিয়ে আসে, তার খুব ভালোভাবে সেবা শুশ্রূষা করে। এরপর দুজনের মেলামেশা বেড়ে যায়। দেখতে দেখতে একে অপরের খুব কাছাকাছি চলে আসে, আর দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। মায়া জানতো যে ব্রমিসের সাথে নেহার বিয়ে ঠিক হয়ে আছে, এরপরেও সে ব্রমিসের সাথে অ্যাফেয়ার চালিয়েছিল। কিছুদিন পর ব্রমিস তার বাবার সাথে দেখা করতে যায়। সেখানে সে জানতে পারে যে মায়া আসলে তার সৎ মা। মায়া অলরেডি ব্রমিসের ব্যাপারে সবকিছুই জানতো, মানে সে জানতো ব্রমিস তার স্বামীরই ছেলে, কিন্তু এরপরেও সে ব্রমিসের সাথে অ্যাফেয়ার করেছিল। বাপ ছেলে দুজনের সাথেই সে তার সম্পর্ক রেখেছিল। ব্রমিস সুযোগ বুঝে মায়াকে একটা রুমে নিয়ে গিয়ে তাকে খুব গালি দেয়। আমি নাহলে জানতাম না যে তুমি আমার সৎ মা, তুমি তো জানতে, এরপরেও তুমি কেন আমার সাথে অ্যাফেয়ার করলে? মায়া তাকে বলে, আরে এত টেনশন নিচ্ছ কেন, এতে এত সিরিয়াস হওয়ার কি আছে? আসলে আমি তোমার বাবার টাকা পয়সা দেখেই তাকে বিয়ে করেছি, কিন্তু আমি ওর কাছ থেকে সেই ভালোবাসাটা পাচ্ছিলাম না, এই জন্যই আমি তোমার সাথে অ্যাফেয়ার করেছি। ব্রমিস তাকে বলে, এটাকে ভালোবাসা বলে না, এটাকে লাস্ট বলে, আর তুমি আমার কাছ থেকে ভালোবাসা কোনোদিনও পাবে না। মায়া তাকে বলে, হ্যাঁ হ্যাঁ যাও, তুমি ওই মেয়েটার সাথেই প্রেম করো, ওই মেয়েটাকেই তুমি ভালোবাসো, আর ওই মেয়েটাকেই তুমি ধোকা দিয়েছো সেটা তুমি জানো তো। আর এরপর তুমি যদি আমার সাথে না আসো, আমি এই সব ঘটনা সবাইকে বলে দেবো। তো এরপর ব্রমিস বাধ্য হয়ে মায়ের সাথে অ্যাফেয়ার চালিয়ে যায়, তার সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে যায়। একদিন ব্রমিস এসব সহ্য করতে না পেরে তার বাবাকে সব বলে দেয়, কিন্তু তখনই মায়া পিছন থেকে এসে তার বাবার মাথায় জোরে আঘাত করে, আর ওর বাবাকে ওখানেই মেরে দেয়। ব্রমিস তখন মায়াকে ধমকি দিয়ে বলে, আমি পুলিশের কাছে গিয়ে সব বলে দেবো। মায়া তখন তাকে উল্টে ভয় দেখিয়ে বলে, তুমি পুলিশকে বলবে, আমি বলে দেবো যে তোমার নজর আমার উপর ছিল, আর আমাকে পাওয়ার জন্যই তুমি তোমার বাবাকে মেরেছ। ব্রমিস এসব শুনে মায়াকে একটা জোরে ধাক্কা মারে, যার ফলে মায়া ওখানেই মারা যায়। ব্রমিস এদের লাশকে ঠিকানা লাগানোর জন্য একটা বোটে করে মাঝ সমুদ্রের একটা ইয়টে নিয়ে যায়। তারপর ওই ইয়টে পেট্রোল ঢেলে ওকে আগুন লাগিয়ে এদের দুজনের লাশকে পুড়িয়ে ফেলে। রমেশ যখন তার ঘরে ফিরে আসে, তখনও মায়া মারা যায়নি। মায়া কোনোভাবে সাঁতরে সাঁতরে ওদের ঘরের বোট গ্যারেজের কাছে চলে আসে। এরপর রমেশ মায়ার পায়ে পাথর বেঁধে তাকে ওই জলে ডুবিয়ে মেরে দেয়। তারপর সে ঠিক করে নেয় সময় পেলে সে ওই লাশটাকে বাইরে কোথাও ফেলে আসবে। এইভাবে রমেশ সব সত্যি কথা নেহাকে বলে দেয়। এরপর তুমি যখন এই বাড়িতে আসো, তখন তোমার অল্প অল্প সন্দেহ হয়। একদিন তুমি ওই বেসমেন্টে চলে যাও, তারপর ওই দরজার তালা ভাঙার চেষ্টা করো, আর তখনই তুমি ওই জলে পড়ে যাও আর ওই মাথায় চোট পাও। রমেশ নেহাকে বলে, আমি অনেকবার চেষ্টা করেছি এখান থেকে দূরে পালাবার জন্য, কিন্তু মায়ার ওই আত্মা আমাকে কিছুতেই দূরে যেতে দেয় না। নেহা রমেশের কথা বিশ্বাস করে না। তখন রমেশ নেহাকে কিছু দেখানোর জন্য তাদের স্টাডি রুমে নিয়ে যায়। তখনই ওই রুমের সব বইপত্র এদিক ওদিক পড়ে যায়, আর একটা কাঠের টুকরো এসে রমেশের পেটে গেঁথে যায়। রমেশ নেহাকে বলে, দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না ওই মায়ের আত্মা আমাকে কিছুতেই বাইরে যেতে দেবে না। নেহা তুমি এখান থেকে চলে যাও, আমার যা হয়ে হবে। নেহা রমেশকে বলে, না আমি এখান থেকে কোথাও যাব না, আমি তোমাকে ঠিক উদ্ধার করব। নেহাকে রমেশ ওই গ্যারেজের চাবির ব্যাপারে বলে। তখন নেহা ওই চাবিটা নিয়ে গ্যারেজ খুলতে যায়, কিন্তু তখনই নেহার হাত থেকে ওই চাবিটা পড়ে যায়। তখনই মায়ের আত্মা ওদের সামনে প্রকট হয়। মায়ের আত্মাটা যেদিকে যায় সাথে সাথে ওই লকেটটাও যায়। তখন নেহা খুব চালাকি করে ওই লকেটটা নিয়ে একটা সল্ট ওয়াটারের মধ্যে ডুবিয়ে দেয়, যাতে ওই অতৃপ্ত আত্মার শক্তি কিছুটা কমে যায়। অন্যদিকে রমেশ অনেক কষ্ট করে ওই বেসমেন্টে যায় আর ওই চাবি দিয়ে
ওই বোটিং গ্যারেজের দরজাটা খুলে দেয়। এদিকে মায়ার ওই লকেটটা অনেক চেষ্টা করে ওই পাত্রটাকে ফেলে দেয়, যার ফলে ওই লকেটটা ওই সল্ট ওয়াটার থেকে মুক্ত হয়ে যায়। তখন আবার মায়ের আত্মা প্রকট হয়ে যায়, আর ওই মায়ের আত্মা নেহাকে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে। তখন নেহা অনেক কষ্ট করে ওই লকেটটাকে আগুনের মধ্যে ফেলে দেয়, যার ফলে ওই আত্মার মুক্তি হয়। এরপর নেহা অনেক কষ্ট করে একটা বোটের সাহায্যে ব্রোমিসকে ওই আইল্যান্ড থেকে বের করে নিয়ে আসে। এরপর সে ব্রোমিসকে একটা হাসপাতালে নিয়ে যায়। কিছুদিন পর ব্রোমিস ঠিকও হয়ে যায়, কিন্তু নেহা ঠিক করে নেয় সে আর ব্রোমিসের সাথে থাকবে না, কারণ ব্রোমিসও ভালোবাসার নামে তার সাথে ধোঁকা করেছে। আর এখানেই এই মুভি শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।